21 সেপ্টেম্বর বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কাল প্রকাশ হচ্ছে না রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন, আরও সময় দরকার জানিয়েছেন অর্থমন্ত্রী। করাইল বস্তির জমি উদ্ধারে কাজ চলছে জানালেন মন্ত্রী। ফুটপাত দখলমুক্ত করতে কঠোর হবেন মেয়র। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি চায় আওয়ামী লীগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি বিএনপির। করাইল বস্তির বাসিন্দাদের পুনর্বাসন করে সরকারি জমি উদ্ধারের কাজ চলছে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ফুটপাতের দখল উচ্ছেদে প্রয়োজনে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর ঢাকার মেয়র আনিসুল হক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা জানান তারা। 170 একর সরকারি জমি দখল করে গড়ে উঠেছে করাইল বস্তি। রাজনৈতিক প্রভাবশালীদের কটি সিন্ডিকেট এলাকাটিতে চালাচ্ছে ভাড়া বাণিজ্য। এ অবস্থায় বাসিন্দাদের সরিয়ে জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক সেমিনারে এ কথা জানান মন্ত্রী। আমরা সেজন্য 43 একর শুরু করে আমরা একটা অংশীদার ভিত্তিতে আমরা একটা টেন্ডার করছি। টেন্ডার করে টেন্ডারের মূল শর্ত হলো যারা বস্তি সেখানে আছে তাদেরকে অবশ্যই রিহেবিলিটেট করতে হবে। ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রধান বাধা অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত ও বস্তি বলে মনে করেন উত্তর ঢাকার মেয়র আনিসুল হক। যারা ফুটপাত দখল করে আছেন আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, মানুষের হাঁটার ফুটপাত দয়া করে ছেড়ে দেন, না হলে মেয়র প্রতিবাদ জানিয়ে। রাজধানীর দখল হওয়া সরকারি জমি দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালানোর ঘোষণাও দেন মেয়র আনিসুল হক। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আনিসুল হক। কথা বলতে সরাসরি যাচ্ছি তার কাছে। জনাব আনিসুল হক, আপনি ফুটপাতের যারা দখল করে আছেন, বিশেষ করে যারা বড়লোক, তাদেরকে আপনি বলেছেন যে আপনি অনুরোধ করবেন, আবার অনুরোধ করবেন, তারপরে আপনি বুলডোজার চালাবেন। আপনাকে এই বড়লোকদের কাছে একটু ভীত মনে হচ্ছে, কারণ কি? মানে গরিবদের আপনি সরাসরি উঠিয়ে দিচ্ছেন, বড়লোকদের এত অনুরোধ করা কেন মাননীয় মেয়র? ধন্যবাদ আপনাকে। ঠিক ব্যাপারটা এরকম না, গরিবদেরকে উৎখাত করে দেব এটা ওরকম না। আমরা যখন গরিবদেরকেও মানে ফুটপাত ক্লিয়ার করতে চাই তার আগে অনেকবার ওদের কাছে যাই, আমাদের কাউন্সিলররা বোঝান, মাসের পর মাস আমরা সময় দেই। তবে এই ব্যাপারটা এসছে এই জন্যে যে ইদানিং আমরা শহরের অনেকগুলো বড় রাস্তা তৈরি করছি, আমরা ফুটপাত তৈরি করছি। যেমন গুলশান এভিনিউকে আমরা এখন হাত দিয়েছি, যেখানে 7 ফিটের ফুটপাত আসলে কোনো কোনো জায়গায় 14 ফিট করা সম্ভব। কিন্তু এটা যে দেখছি গরিব যেরকম ফুটপাত দখল করে রাখে, বড়লোক তার চেয়ে কম রাখে না। অনেক বিল্ডিং হয়েছে, 50 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা খরচে অনেক বড় বড় দোকান হয়েছে। আমরা দেখছি যে অনেকেই আমাদের সাধারণ মানুষের ফুটপাত দখল করে রেখেছেন। আমি আমার ইঞ্জিনিয়ারদের বলেছি, অনেকে অনেক রকম টালবাহানা করছেন, অনেক রকমের যুক্তি দেখাচ্ছেন, অনেক ইনভেস্টমেন্টের কথা বলছেন। আমি বলেছি আমরা তাদের কাছে খুবই পোলাইট থাকব। আমরা প্রথম দিন হাত জোর করে বলবো যে সাধারণ মানুষের ফুটপাত ছেড়ে দেন, তারপরের দিন দরকার হলে আরো বেশি কিছু বিনয় করে বলবো যে ছেড়ে দেন। তারপর যদি তারা না শোনেন, মেয়রকে তো কিছু করতেই হবে। সে জায়গায় মেয়র আনিস ভাই বুলডোজার চালানো ছাড়া কি করবে? আনিস ভাই, আমি দেখছিলাম যে আজকে গণপূর্ত মন্ত্রীকে আপনি বলছিলেন যে কিছু নাম আপনি বলেছেন, পরে আর আপনি সেই নামগুলি বলতে চাননি কেন? সেই নামগুলি আপনি বলছেন না কেন? তারা সবাইকে আপনার খুব কাছের জন, বন্ধু, যাদেরকে আপনি উচ্ছেদ করতে চাইছেন। কিন্তু এটা ঠিক যে অনেকেই বন্ধু, কিন্তু বন্ধুত্বের জন্য নাম বলছি না সেটা না। কারণ প্রায় সবাই আমাদের বলছেন যে আমরা 15 দিনের মধ্যে ছেড়ে দেব, 1 মাসের মধ্যে ছেড়ে দেব। কেউ কেউ আমি দেখেছি যে আমাদের রাস্তায় 2তলা 3তলা সিঁড়ি পর্যন্ত করে ফেলেছেন, এবং খুবই প্রথিতযশা মানুষ তারা। তো তারা যদি কোনোদিন বেঁকে বসেন, সেদিন তো মেয়রের কিচ্ছু উপায় থাকবে না, সেদিন নাম বলে দেব। আজকে প্রত্যেকেই আমাদেরকে সাহায্য করতে চাইছেন, একটু সময় নিচ্ছেন। আমাদের রাস্তা তৈরিতে দেরি হচ্ছে, আমাদের ফুটপাত তৈরিতে দেরি হচ্ছে, তবুও আমরা বিনয়ের সঙ্গে তাদের কাছে মানে আবেদন করছি যে সাধারণ মানুষের
ফুটপাত ছেড়ে দিন, না হলে মেয়র তো এক সময় বুলডোজার চালিয়ে দেবেই। আনিস ভাই, আপনি বলছেন যে 3 বছর 7 আমাকে মাস সেই দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জি, এবং আমরা ভোট দিয়ে 3 বছর 7 মাস পর আপনি বলেছেন যে আমাদেরকে অন্য ঢাকা আপনি উপহার দিবেন। সেই অন্য ঢাকা উপহার দেওয়ার পিছনে এখন আপনার মানে এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আসলে? আপনাকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে যে আপনি আমাদের অন্য বছর দেড়েক এখন। জি জি, দেখেন আমার 3 বছর 7 মাসের মতো বা 8 মাস বাকি আছে, মানে 1 বছর 4 মাসের মতো আমরা শেষ করেছি। ঢাকাকে কম বেশি আমরা বুঝেছি, আমরা আমাদের কাউন্সিলরদেরকে নিজেরা বুঝতে পেরেছি, আমরা আমাদের সংগঠনকে বুঝতে পেরেছি, আমরা আমাদের অফিসকে বুঝতে পেরেছি। আমাদের টাকার প্রয়োজন ছিল, আমাদের রাজনৈতিক নির্দেশনা কিভাবে আসবে না আসবে, আমরা কতটুকু ইনফ্লুয়েন্সড হব না হব, এগুলো সব বিচার করার ব্যবস্থা ছিল। আমি খুশি মনে বলতে চাই যে আমাদেরকে কেউ কোনো ইনফ্লুয়েন্স করেননি। এখন আমরা ঢাকা গড়ার কাজে হাত দিয়েছি। দেখেন আজকে 63টি STS করার ফলে ঢাকা উত্তর সিটি বা দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক পরিষ্কার, কারণ রাস্তার ময়লা বড় ময়লা উঠে গেছে। আপনি উত্তরাতে যান, উত্তরাবাসী নিজেই বলছে যে আমি নিজেই বুঝতে পারি না যে আমার রাস্তা এত বড় ছিল। গত 2 মাসে আমরা 32,000 গাছ লাগিয়েছি উত্তরাতে। উত্তরার প্রায় 70-80% বাসায় আমরা ভলান্টিয়াররা গিয়েছি। আমার অনেক উত্তরাবাসী আজকে এখানে শুনছেন। 7টা-8টা মাস মিটিং যেটাকে বলে, যে উত্তরার জনসাধারণ সোসাইটিকে নিয়ে করেছি। তেমনি ভাবে আমরা আগামী 1.5-2 বছরের ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে ফেলেছি। কোথায় কত রাস্তা হবে সেই প্ল্যানিং করে ফেলেছি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক টাকা দিয়েছেন আমাদেরকে। গত বছর আমাদের প্ল্যানিং এ নতুন এসেছিলাম বলে 5 মাস সময় নষ্ট করেছিলাম আমাদের প্ল্যানিং পর্যায়ে যেতে। এবার আমরা 5 মাস এগিয়ে আছি। আমরা জানি আগামী 2 বছরে কোথায় কোন রাস্তা ঠিক করব, কোন পার্ক ঠিক করব, ঢাকাকে কিভাবে সবুজ করব। সেজন্যই বলছি যে আমরা এতে সম্পূর্ণভাবে সবাই সহযোগিতা করছেন। মেয়র না, তার কাউন্সিলররা বেশি কাজ করছেন, তার অফিস বেশি কাজ করছেন, সরকারি প্রশাসন, সরকারি দল সাহায্য করছে। আমরা সুতরাং আজকে এক ধরনের প্রত্যয় এসছে যে আমরা ঢাকাকে ইনশাল্লাহ বদলে দেব। ঢাকা একটা অবাসযোগ্য নগরী হিসেবে, যেটা আজকে বলা হচ্ছে, বাসযোগ্য নগরী ইনশাল্লাহ হয়ে যাবে এবং বিদেশিরা বলবে। আনিস ভাই, কুরবানির ঈদ হয়েছে আজ 8 দিন, মানে গত মঙ্গলবার হয়েছে কুরবানি ঈদ। পরিষ্কার পরিচ্ছন্নতায় উত্তর ঢাকার মেয়রকে 10-এ কত নম্বর দেবেন? নাম্বার তো আমি দেবো না, নাম্বার তো আপনারা দেবেন। আপনি বলেন কত নাম্বার দেবেন। গত 10 বছর আপনি ঢাকায় আছেন, আমি কিভাবে আমার নিজের নাম্বার দেব? বৃষ্টি আপনাকে একটু সাহায্য করেছে, তবু আমাকে বেশি নাম্বার দেওয়া দরকার নেই। না, আল্লাহ সহায়, আপনি কি করবেন? আমি এটুকু বলতে চাই যে এটা হয়েছে সাধারণ মানুষ কাজ করেছেন বলে, সাধারণ মানুষ সহযোগিতা করেছেন, না হলে শুধু মেয়রের পক্ষে এটা সম্ভব না। মানুষের মন বদলাচ্ছে, মানুষ এখন কথা শুনছে। কিন্তু রাইট আনিস ভাই, এই প্রসঙ্গে একটু আবার কুরবানির ঈদে যে আপনি হাট ইজারা দিয়েছেন, সেই হাট ইজারা দিতে গিয়ে আপনি যাদেরকে হাট ইজারা দিয়েছেন তারা বেশিরভাগই আপনার কাউন্সিলরদের খুব ঘনিষ্ঠ বলে একাধিক সংবাদ মাধ্যম অনেক ধরনের রিপোর্ট করেছে। আপনার কাছেও নিশ্চয়ই সেই রিপোর্টগুলি এসছে। আপনি এটাকে কিভাবে দেখছেন, যে এটাকে আরেকটু নিয়মতান্ত্রিক করা যায় কিনা সামনে থেকে? এটা এক বিন্দুও অনিয়মতান্ত্রিক হয়নি, কারণ কোনটি আমরা 2বারের জায়গায় 3বার টেন্ডার করেছি। গত বছর যেখানে আমরা 5,39,00,000 টাকা পেয়েছিলাম, এবার প্রায় 9 কোটি টাকার মতো পেয়েছি। ঢাকা শহর মাত্র 63 স্কয়ার কিলোমিটার আমার নর্থ সিটি কর্পোরেশন। 90% লোক আপনাকে চেনে, 50% লোককে আপনি চেনেন। আর যে এলাকায় কাজ হবে সে এলাকার কাউন্সিলরকে চিনবে বা কাছের হবে না, তো এটা তো ঠিক। এটা কি হলো? এর মধ্যে দোষের কি আছে? বরং কাউন্সিলরকে চিনলে সুবিধা হয় যে অনেক শান্তিমতো কাজ করতে পারে। সুতরাং এখানে উত্তর সিটি কর্পোরেশনে বা সব সিটি কর্পোরেশনে আমি মনে করি কোনো রকমের সন্দেহের কিছু নেই। মেয়র আনিসুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন আনিসুল হককে। এড্রেস স্পিকে বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে। কালো প্রকাশ হচ্ছে না রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন, এজন্য আরো সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকারের সঙ্গে আলোচনা চলছে, তাই এই মুহূর্তে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।
রিজার্ভের ৬৪০ কোটি টাকা চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন হয় মার্চে। এর আড়াই মাস পর ৩০ মে চূড়ান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দেয় তদন্ত কমিটি। এরপর বেশ কবার তা প্রকাশের কথা জানান অর্থমন্ত্রী। সর্বশেষ ২২ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও এবারও তা পিছিয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য। বেশ দেরি হবে, দেরি হওয়ার কারণটাও বলতে পারি। ইতিমধ্যে এই বিষয়ে ফিলিপিন্স এবং আমাদের মধ্যে অনেক আলোচনা চলছে। আমরা সেখানে মামলা মোকদ্দমা করছি, ইত্যাদি নানান কিছু আছে। এগুলো একটা আপসেট হয়ে যাবে এই রিপোর্টটা বেরোলে পরে। চুরি যাওয়া অর্থের ১২০ কোটি টাকা শিগগিরই ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী। এছাড়া ফিলিপাইনের ক্যাসিনোতে যাওয়া বাকি অর্থ ফিরিয়ে আনার ব্যাপারেও আশাবাদী তিনি। কিছু টাকা have gone into the casino. এটা সম্বন্ধেও আবার দুহাটটা ডিসপোজিশন হলো, ক্যাসিনোতে গেছিল কি হয়েছে, it has gone to somebody else, so we should be responsible. এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ $৩১ বিলিয়ন বেশি উল্লেখ করে রিজার্ভ থেকে ঋণ নিয়ে বড় প্রকল্পে খরচ করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। ওখান থেকে I can take loan for mega projects. আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান। জনাব এম এ মান্নান, অর্থমন্ত্রী যে বললেন যে ফিলিপাইনের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি কথাবার্তা আলোচনা চলছে অর্থ উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে, সেই জন্যই প্রতিবেদনটি এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না, পরে এটি প্রকাশ করা যাবে। এর মানে কি এই যে এই প্রতিবেদনের মধ্যে এমন কিছু আছে যাতে আমাদের দেশের কেউ কেউ জড়িত আছে বলে এই মুহূর্তে এটি প্রকাশ করা হচ্ছে না, নাকি আর কি কারণ থাকতে পারে? ফিলিপাইনের সাথে যে আলোচনা চলছে সেটি তো আগেই জানা ছিল, নতুন করে তার জানা হয়নি। জনাব এম এ মান্নান। না, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী তো একটু পরিষ্কার বলেছেন যে কি কারণে তিনি আজকে এইটা অনলাইনে যাচ্ছেন না, এবং আমার মনে হয় তিনি পরিষ্কারই বলেছেন যে এই সম্বন্ধে কোনো সংশয় আছে বলে মনে হয় না। বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলেছেন যে ফিলিপিন সরকারের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা চলছে এবং একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আলোচনাটা আছে। সুতরাং এই ক্ষেত্রে তিনি মনে করছেন বা আমরা মনে করছি যে এই মুহূর্তে যদি আমরা এটা নিয়ে বেরিয়ে আসি, নতুন কিছু অনুষঙ্গ হয়তো আসতে পারে যেটা এই আলোচনাটাকে একটু হুমকির মধ্যে ফেলতে পারে, যার ফলে আমাদের অর্থ ফেরত প্রাপ্তির একটা সম্ভাবনাটাকে আরেকটু দূরে সরে যাবে। সেই সেন্সে আপনার তাকে তো বিশ্বাস করতেই হবে, হি ইজ দ্য ফাইন্যান্স মিনিস্টার, এবং উনি এটা আগাগোড়া জানেন বিষয়টা। আর আপনি যে সারভাইজ করছেন বা ধারণা করছেন যে এটা বের হলে কি এমন কিছু আছে যে আমাদের অভ্যন্তরে কোনো লোক এর মধ্যে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা, আপনি আশঙ্কা করতে পারেন, আপনারা সাংবাদিক মানুষ খুঁজে বের করবেন। তবে পুরোপুরি না আসা পর্যন্ত আমার মন্তব্য করা সঠিক হবে না, কারণ এটা আমার জ্যেষ্ঠ মন্ত্রীর বিষয়। জনাব এম এ মান্নান, আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে মার্কিন যে ফেডারেল ব্যাংকের সাথে আমাদের রিজার্ভটা যেখানে ছিল তাদের বিরুদ্ধে একটি আইনি প্রক্রিয়ার কথা আমরা অনেক সময় শুনেছিলাম, সেই আইনি প্রক্রিয়াটির এখন কত দূর, এবং মার্কিন ফেডারেল ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের সাথে আর কোনো যোগাযোগ করেছে কিনা? আমরা অনেকদিন ওদের কোনো খবর পাই না, সেই জন্য বা ওরা আমাদের এই তদন্ত প্রতিবেদন বা অন্য কোনো কিছু সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে কিনা, বিষয়টি তাদের সাথে দ্বিপাক্ষিক যে আলোচনা সেইটা কোন জায়গায় আছে এখন মাননীয় মন্ত্রী? দ্বিপাক্ষিক আলোচনা কিছুটা হয়েছে, এবং জুরিকে সর্বশেষ বেজেলে বোধহয় সুইজারল্যান্ডে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছিলেন মাসখানেক আগে, সেখানে বেশ জোরালোভাবে তিনি বিষয়টা তুলে ধরেছিলেন, এবং ওই দেশের যে ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট মিস্টার ডাডলি বোধহয় এই ধরনের একজন নাম শুনেছিলাম, তার সঙ্গে কথা বলছিলাম, এবং তারপর আমরা দুই একটি মার্কিন প্রতিবেদনে বা রিপোর্টে শুনেছিলাম যে এফবিআইকে তারা তদন্ত করতে বলেছেন ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় আমরা বিশ্বাস করতে পারি যে মার্কিন যে বিচার বিভাগ যে দেখছে জিনিসটাকে, আমরা বিশ্বাস করতে পারি যে তারা একটা যুক্তিসঙ্গত পর্যায়ে নিয়ে যাবে। তো ফেডারেলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করার এটা আইনের বিষয়, আমরা আমাদের আইনমন্ত্রী মহোদয় বা তাদের দেশের আইন কানুন আছে বোঝাপড়া করতে হবে। একটা কথা সাধারণ জ্ঞান থেকে বলছি, আমার টাকাটা চুরি অবশ্য ওখান থেকে হয়েছে, কিন্তু পাওয়া গেছে মেনিলাতে। সুতরাং চুরি স্থলটা যেখানে টাকাটা পাওয়া গেল সর্বশেষ, যেখানে গিয়ে এটা স্ক্যাটার্ড হয়ে গেল, সেই জায়গায় তো বোধহয় প্রাথমিকভাবে আমাদের খোঁজ খবর নেওয়া উচিত, এবং দায়িত্ব এখানে বোধহয় নির্দিষ্ট করা প্রয়োজন। আর মার্কিন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করার আগে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে, কারণ এটা শুধু এই ঘটনা নয়, মার্কিন ফেডারেল রিজার্ভে আমাদের দীর্ঘদিন যাবত শুধু আমাদের নয়, বিশ্বের অনেক রাষ্ট্রের অর্থ এখানে সঞ্চিত থাকে। আমার মনে হয় যে আমরা সেটা
যদি আইনি পথে আগাতে হয় আগাবো। তো এর আগে আমরা ডিপ্লোম্যাটিক যেটা যে ওদের সঙ্গে আলোচনা করা, কথা বলা, সেটাকে এক্সস্ট না করে, শেষ না করে হুট করে তাদের বিরুদ্ধে মামলা যাওয়া, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত সঙ্গত হবে না। আমরা বাংলাদেশ ব্যাংকের যে ত্রুটি বা যে আমাদের না জানার কারণে বা আমাদের উদাসীনতার কারণে যে চুরি হতে পেরেছিল বলে আমরা আসলে ধারণা করেছিলাম, তারপর নিরাপত্তা অনেক স্ট্রং করা হয়েছে, সেই নিরাপত্তাটা কি এরকম স্ট্রং হয়েছে যে আমরা এই ধরনের চুরি আর হবে না বলে একদম নিশ্চিত হতে পেরেছি? যখন চুরিটি হয় বা ধরা পড়ে তখন আমরা বলেছিলাম যে নিরাপত্তা খুবই শিগগিরই খুব সাংঘাতিক রকম নিরাপত্তা করা হবে। ধন্যবাদ। কিছু ইমপ্রুভমেন্টস করা হয়েছে, আমি টেকনিক্যাল লোক নই, বিস্তারিত বলতে পারবো না। আর ওই যেটা কথা বললেন যে আর হবে না, এই যে নিশ্চয়তা আমরা কেন, আমাদের চেয়ে প্রযুক্তিগতভাবে আরও উন্নত দেশগুলো পারবে না। এই মাত্র 3 সপ্তাহ আগে জাপানের টোকিওতে, জাপানের মতো দেশ 1 ঘন্টার মধ্যে কয়েক মিলিয়ন ডলার বিভিন্ন এটিএম থেকে লুট করে নিয়ে গেল। এবং এটিএমের লুট, সিস্টেম ভেঙে টাকা লুট করা, এইটা একটা আজকাল কমন সাইবার ক্রাইম, সারা বিশ্বে এটা হচ্ছে। আমরা স্বল্পোন্নত আয়ের দেশ, আমাদের এত টাকা পয়সা নেই যে আমরা এটা নজরে আসবে। দৈনিক ইউরোপে, উত্তর আমেরিকায়, কানাডায়, জাপানে, অস্ট্রেলিয়ায় বেশ কিছু ঘটনা হচ্ছে এই ধরনের ক্রাইম, এবং নানা বুদ্ধিশুদ্ধি করে এরা করে, যেটা বুঝতেও সময় লেগে যায়। সুতরাং আমি কেন, আমার কর্তৃপক্ষ যে আপনাকে সুনিশ্চিত বলবে যে আমরা পুরোপুরি একটা ফুল প্রুফ সিস্টেম খারাপ করতে পেরেছি, এটা আমি মনে করি না, এবং আমি ব্যক্তিগত মনে করি এটা সম্ভব নয়। আমরা উই আর অলওয়েজ প্রোন টু অ্যাক্সিডেন্টস, চোরেরাও আছে, ডাকাতেরাও আছে, আমরাও আছি, সবাইকে সাবধানে কাজ করতে হবে। আমরা সাবধানে সুরক্ষা করব, ডাকাতরা নিত্য নতুন বুদ্ধি নিয়ে আসবে সেটা ভেঙে টাকা নিয়ে যাওয়ার জন্য। ইটস এ রানিং গেম বিটুইন চোর এবং আমাদের গ্রামে একটা কথা আছে না, চোরের 10 দিন আর সাউদের 1 দিন। এই সরকারের আমলে যে আর্থিক কেলেঙ্কারিগুলি হয়েছিল, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, হলমার্ক বা আরো যেগুলিতে আপনারা খুব কঠোর উদ্যোগ নিয়েছিলেন যে সেগুলির ব্যাপারে আপনারা আসলে ব্যবস্থা নেবেন, সেই ব্যাপারে আমরা আসলে কদ্দূর কি করতে পারলাম? সোনালী ব্যাংকের টাকা উদ্ধার বা বেসিক ব্যাংকের মধ্যে থেকে যে টাকা চুরি হয়েছে, হলমার্কের যে ঘটনা ঘটেছে, সেই সব ক্ষেত্রে আপনারা কদ্দূর আগাতে পারলেন? আপনি আশা করি আপনি স্বীকার করবেন যে বিগত 2-4 মাস যাবত ওই যে সোনালীর ঘটনার পরে আপনারা ভালো প্রতিবেদন করেছিলেন সবাই, এবং জনগণও এটা খুব সিরিয়াসলি নিয়েছিল, সরকারও নিয়েছিল। ফলে গত 2-3 মাস আমরা এই ধরনের কোনো ঘটনা, কাছাকাছি ঘটনা, এমনকি ছোট ঘটনাও আমাদের নজরে আসে নাই। এটাকে আমি বলতে পারি যে বোধহয় ওষুধে কাজ হচ্ছে, এবং এটাকে আরো জোরদার করার জন্য, আরো যেগুলি ঘটনা ঘটে গেছে, ব্যাংকের বোর্ডগুলো প্রায় যেগুলি ঘটনা ঘটে গেছে মাননীয় প্রতিমন্ত্রী, যেগুলো ঘটে গেছে সেগুলো, হ্যাঁ জি, ইউ আর কারেক্ট, যেগুলো ঘটে গেছে একটাই তো কথা, একবার দুটা পর্যায়ে আমাদের অর্থ, জনগণের অর্থ ফিরিয়ে আনা, আর যারা করেছে খারাপ দুষ্ট লোকেরা তাদেরকে আইনানুগ শাস্তি দেওয়া। শাস্তির প্রক্রিয়া শুরু করেছি, কয়েকজন অ্যারেস্ট হয়েছে, একজন জেলের মধ্যে থাকার সময় মারাও গেছে, কিছু পালিয়েও গেছে। সুতরাং এইটা আছে। আর টাকা ফিরিয়ে আনার ব্যাপারটা আবার সেকেন্ডারি, অর্থ আদালতে ক্রিমিনাল মামলাগুলো যখন সেটেল হবে তখন হয়তো এই টাকা ফেরত আনার একটা প্রক্রিয়া ওই কোর্ট থেকেই আমরা পাবো। আমরা হুট করে টেলিফোন করে বলতে পারি না কাউকে বা চিঠি দিয়ে যে তুমি আমাদের এই কাজে জড়িত ছিলে, কালকে আমাদের এত টাকা ফেরত দাও, কারণ তারও আইনি কিছু অধিকার আছে, সেটাকে আমাদের সম্মান করতে হয়। মোট কথা হলো যে আমরা যাই কিছু করব আমাদের দেশের আইনের আওতায়, আইনকে সম্মান করে, এবং আইনের আওতায় যার যেটুকু অধিকার আছে, ইনক্লুডিং ক্রিমিনালস, যারা ডাকাত, যারা ক্ষতি করেছে, তাদেরও কিছু অধিকার আছে, সেটাকে আমরা সম্মান করব। মাননীয় অর্থ প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি করা নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান এবং চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডক্টর শাহাদাত আছেন আমাদের সঙ্গে। ডক্টর শাহাদাত হোসেন, আমি প্রথমে আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনারা আসলে, আমরা জানি যে আপনারাই বলছেন যে বাংলাদেশের যারা নিরপেক্ষ লোক আছে তারা আসলে দুই ভাগে বিভক্ত, কেউ আওয়ামীপন্থী নিরপেক্ষ, কেউ বিএনপিপন্থী নিরপেক্ষ। সেখানে নিরপেক্ষ লোক আসলে আপনারা কোত্থেকে পাবেন, সেই ব্যাপারে আপনারা কিছু ভেবেছেন কিনা ডক্টর শাহাদাত হোসেন, নির্বাচন কমিশন করার জন্য? ধন্যবাদ খালেদ ভাই। আমাদের এই সার্চ কমিটি নিয়ে কথা হচ্ছে। আমাদের নীতি নির্ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি গতকালকে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভায় উনি বিশদ বলেছেন সার্চ কমিটি সম্বন্ধে, এবং সেখানে ওনার কিছু বক্তব্য সেখানে উপস্থাপন করেছেন।
যেখানে উনি বলেছেন যে রাজনীতিবিদের বাইরেও কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ তাদেরকে নিয়ে এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার জন্য। আমরাও চাই যে নির্বাচন কমিশন এমন একটি শক্তিশালী নির্বাচন কমিশন হোক। এই রকিব মার্কা নির্বাচন কমিশন আমরা চাই না, আমরা চাই যে সরকার, কমিশন, রাষ্ট্রযন্ত্র যাতে একাকার হয়ে না যায়। পার্শ্ববর্তী দেশ ডক্টর সাদত হোসেন, আমরা সেটাই চাইছিলাম যে এই লোকটি আমরা আসলে কোত্থেকে পাবো, মানে আমাদের আপনাদের মধ্যে কোনো রূপরেখা আছে কিনা এই লোকটি আমরা কোথায় পাবো? কারণ আওয়ামী লীগ থেকে যাকেই দেওয়া হোক আপনারা বলবেন যে সে নিরপেক্ষ নয়, আমিও তো বলবো সে নিরপেক্ষ নয়, মানে লোকটি কোথায় পাওয়া যাবে? না, আমরা যে কথাটি বলতে চাচ্ছি, আপনার নির্বাচন কমিশনার রকিব উদ্দিনের আগে শামসুল হুদা সাহেব কাজ করেছেন। জি, আপনি ওই টেনিউর এবং এই টেনিউরের মধ্যে যদি পার্থক্য ধরেন, তাহলে আপনি শামসুল হুদা ভার্সেস নির্বাচন কমিশনার রকিব উদ্দিনের যে পার্থক্য, সেখানে হচ্ছে এই রকিব উদ্দিনের সময়ে যে নির্বাচনগুলো হয়েছে আপনি দেখুন, সেগুলি প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রযন্ত্র, কমিশন। ডক্টর সাদত হোসেন, আমি আবার আপনার কাছে আসছি, কিন্তু সেই শামসুল হুদা নির্বাচন কমিশন সম্পর্কেও কিন্তু আপনাদের শীর্ষ নেতৃত্ব বলেছিলেন যে তারা সূক্ষ্ম কারচুপি করে আওয়ামী লীগকে জিতিয়ে নিয়ে এসছে। সূক্ষ্ম কারচুপি শব্দটি বলেন নাই, তারা কারচুপি বা এর কথাও বলেছেন। আমি বদরুদ্দিন আহমেদ কামরান ভাইয়ের কাছে যেতে চাই যে কামরান ভাই, আমরা নিরপেক্ষ সার্চ কমিটির একটি কথা শুনছি, সেই নিরপেক্ষ সার্চ কমিটি করার ব্যাপারে কি আপনারা আন্তরিক থাকবেন? আপনারা কি মনে করেন একটি নিরপেক্ষ সার্চ কমিটি করলে আপনাদের জন্য এটি ভালো হবে? কামরান ভাই। ধন্যবাদ খালেদ ভাই। একটা দেশের নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন, এটা সারা দেশের মানুষের প্রত্যাশা, আমাদের সবারই প্রত্যাশা। জি, আমরা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছি। আজকে জাতির জনকের কন্যা বাংলাদেশের আমাদের সফল প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে কাজ করছেন, তার পাশাপাশি গণতন্ত্রকে একটা সুদৃঢ় ভিত্তির উপর স্থান করাবার জন্য তিনি প্রাণপণে কাজ করে যাচ্ছেন। রাইট কামরান ভাই, আমি শুধু ছোট করে জানতে চাইছিলাম, যে কমিশনকে রকিব মার্কা কমিশন বলছেন ডক্টর শাহাদাত হোসেন, সেই কমিশনকে আপনি শক্তিশালী কমিশন মনে করেন কিনা? সেই কমিশনকে আপনি মনে করেন কিনা যে ভালোভাবে কাজ করেছে? সার্চ কমিটির কথা আমরা পরে আসছি। আমি সাদত সাহেবের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো, 2013 সালে সিটি কর্পোরেশনের যে নির্বাচন হলো, 5টি নির্বাচনে কিন্তু আমি সহ আমার অন্যান্য যে কর্পোরেশনের আমরা মেয়র প্রার্থী ছিলাম, আমরা জয়লাভ করতে পারি নাই। সেই নির্বাচনটাকে তারা কিভাবে মূল্যায়ন করবেন? এই যে রকিব সাহেব সম্বন্ধে বলছেন, রকিব সাহেবের অধীনেই তো সেই নির্বাচনটা হয়েছিল এবং সেখানে 5টি সিটি কর্পোরেশন ওনারা জিতেছিলেন। তো বিষয়টা হলো দুঃখজনক এই কারণে যে আজকে সার্চ কমিটির কথা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, ওনারা ওনাদের মতামত দিচ্ছেন। মতামত দেওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, তারা দিতে পারেন। এটা একটা প্রক্রিয়াগত ব্যাপার। আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি একটা বিরতি নিয়ে ফিরে ডক্টর শাহাদাত হোসেনকে জিজ্ঞেস করতে চাবো যে কামরান ভাই নিজেও তো আসলে এই নির্বাচন কমিশনের অধীনে পাশ করতে পারেননি, তারপরেও আপনারা সেই নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা 1 মিনিট একটি বিরতি নিচ্ছি। শাহাদাত ভাই, কামরান ভাই যেটি বললেন যে এই রকিব উদ্দিন সাহেবের সময়ই তো 5টি বড় সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হেরে গেল, তারপরও আপনারা এই নির্বাচন কমিশন নিয়ে খুশি না কেন? ডক্টর শাহাদাত হোসেন। আসলে যে কথাটি বলতে চাচ্ছিলাম, রকিব উদ্দিন সাহেব প্রথমে ইনিশিয়ালি যে নির্বাচনগুলো করেছিলেন, তাতে করে আমরা দেখতে পেয়েছি যে সেখানে বিএনপির মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো 2014 সালের যে ইলেকশন, সেই ইলেকশন থেকে শুরু হয়েছে কারচুপি। আপনি দেখেন ভোটারবিহীন এই ইলেকশনে উনি নিজেই স্বীকার করেছেন যে সেখানে সন্ত্রাস হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, উনি নিজেই স্বীকার করেছেন। এরপরের পৌরসভার ইলেকশন, মেয়র ইলেকশন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই কথা রকিব সাহেব নিজেই স্বীকার করে নিয়েছেন যে প্রথম ধাপে উনি বলেছেন কারচুপি হয়নি। এরপরে উনি বলেছেন যে এই নির্বাচনটা আগের নির্বাচনের চাইতে কিছুটা ভালো হয়েছে। এরপরের ধাপে গিয়ে আবার বলেছে হ্যাঁ এই নির্বাচনটা মনে হচ্ছে আগের ধাপের চাইতে কিছু। শাহাদাত ভাই যা বলছেন, কামরান ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আগে হয়তো তিনি ভালো ছিলেন আপনার নির্বাচন পর্যন্ত, কিন্তু পরবর্তীতে এই রকিব উদ্দিন কমিশন তাদের দুর্বলতার পরিচয় দিয়েছেন শুধু, যেটি শাহাদাত ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। এই বিষয়ে কি বলবেন কামরান ভাই? অথবা দিতে বাধ্য হয়েছেন সরকারের চাপে পড়ে? আপনি যদি বিগত স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো দেখেন, সেখানেও দেখবেন আপনি
যে আওয়ামী লীগের প্রার্থীরা যেভাবে বিজয়ী হয়েছে অনেক জায়গায় তাদের দলের প্রার্থীরাও বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, তাদের একটাই চিন্তা চেতনা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে সার্চ কমিটি গঠনের একটা বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, ওনারা ওনাদের মতামত দেবেন। আরও অন্যান্য রাজনৈতিক সংগঠন আছে, দেশের সুশীল সমাজ আছে, প্রত্যেকে এই বিষয় নিয়ে আলোচনা করছেন। এবং আজকে অবাধ গণতন্ত্রের কারণে মিডিয়ায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন টক শোতে আমরা সুশীল সমাজের নেতৃবৃন্দের, রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন মতামত আমরা পেয়ে আসছি। তো যেখানে এখন পর্যন্ত কোনো কমিটি গঠন করা হলো না, সেখানে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব ইতিমধ্যে বলে ফেলেছেন যে যদি কমিটি এটা ঠিকমতো না হয় সেটার বিরুদ্ধে সেটাকে তারা প্রতিহত করবেন। তো যারা গণতন্ত্রের সময় বিগত পার্লামেন্ট নির্বাচনে যারা আমাদের প্রিসাইডিং অফিসারকে হত্যা করলেন, যারা ব্যালট পেপারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন, তারা আদৌ গণতন্ত্রকে সত্যিকার অর্থে আন্তরিকভাবে ভালোবাসেন কিনা, এটা জাতির কাছে একটা প্রশ্ন। আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হন, মানুষের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, তাহলেই দেখবেন যে গণতন্ত্রকে আমরা সবাই আমি সেই আস্থা ও বিশ্বাস নিয়ে একটু কথা বলতে চাই শাহাদাত ভাই এবং কামরুল ভাই। আপনাদের দুজনের কাছে একটি জ্যোতিষী প্রশ্ন করতে চাই, শাহাদাত ভাই দিয়ে শুরু করতে চাই। যে শাহাদাত ভাই, আপনার কাছে কি মনে হয়, আমরা কি একটি আগাম নির্বাচন পেতে যাচ্ছি? কারণ ভাই, আপনার কাছে কি মনে হয়, আমরা কি 2019 সালের আগে কোন নির্বাচন পাবো কিনা, এবং সেই নির্বাচন নিয়ে আপনারা প্রস্তুতি শুরু করেছেন কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি সেই জ্যোতিষী প্রশ্নের। শাহাদাত, আগাম নির্বাচনের সম্ভাবনা দেখেন কিনা? আমরা যেটা মনে করি যে সংবিধানের মূল মন্ত্র হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের মূল কথা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ। কিন্তু 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে যেখানে সংসদ সদস্যের মধ্যে 153 সেখানে কোনো ধরনের ভোট ছাড়াই তারা সংসদ সদস্য হয়েছে, আর বাকি যারা হয়েছে তারা 5 ভাগের কম ভোটে নির্বাচিত হয়েছে। ওইখান থেকে আমরা বারবার বলছি আমরা মিড টার্ম ইলেকশন চাই, এই সংসদ অবৈধ। জি, আপনারা এবং এই প্রেক্ষিতে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, মনে করেন কি? এবং আমরা এখনো আশা করছি দেশের গণতন্ত্র সংবিধানকে সমুন্নত করার লক্ষ্যে অনতিবিলম্বে একটি মিড টার্ম ইলেকশনের মাধ্যমে যে একটি মিড টার্ম ইলেকশন আসবে বলে আপনি মনে করছেন। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনি কোন নির্বাচন এগিয়ে আসার সম্ভাবনা দেখেন কিনা? মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রশ্নই আসে না, কারণ সংবিধানকে সমুন্নত রাখার লক্ষ্যেই 2014 সালে নির্বাচন হয়েছে। মানুষ 5 বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। সুতরাং দেশ যেখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশে যেহেতু কোনো সংকট নেই, কোনো অস্থিতিশীল অবস্থা নেই, সেখানে যারা মিড টার্ম নির্বাচনের কথা বলেন তাদের উদ্দেশ্যকে আমরা আমাদের কাছে সেটা। প্রিয় কামরান ভাই, সুপ্রিয় শাহাদাত হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিক আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।